প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে চ্যানেল আইয়ের পর্দায় আমাদের সাথে সংযুক্ত আছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির নতুন একটি পর্বে। সাথে আছে আমি সূচনা। সময়ের আলো যারা সত্য প্রকাশে আপোষহীন তাদের এই মূল মন্ত্র নিয়ে আমাদের আজকের এই আয়োজনে আমরা কথা বলবো নতুন একটি বিষয় নিয়ে, কথা বলবো বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে এবং সেই সাথে এই চ্যালেঞ্জটাকে কিভাবে আমরা উত্তরণ করতে পারি সেসব কিছু নিয়েও। আজ আমাদের আলোচনার বিষয় গ্রাহকদের আস্থা ফেরাতে ইসলামী ব্যাংকগুলোর করণীয় কি। দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল মান্নান, চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সেই সাথে ভাইস চেয়ারম্যান বিএবি। আপনার সাথে মূল আলোচনায় যাব, তবে তার আগে দর্শক আপনাদের সকলকে সাথে নিয়ে দেখে নিতে চাই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র। এদেশের সকল শ্রেণী পেশার মানুষগুলোকে শরিয়া ভিত্তিক ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে ইসলামী অনুশাসন অনুসরণ করে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু হয় 1983 সালে। ইসলামিক ব্যাংকগুলোর একের পর এক সফলতার কারণে 2009 সালে বাংলাদেশ ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার উপর একটি গাইডলাইন তৈরি করে দেয়। বাংলাদেশে প্রবাসীদের পাঠানো 43% রেমিটেন্স আসে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে। ইসলামী ব্যাংকগুলোর এমন সফলতায় অন্যান্য ব্যাংকগুলো শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু করতে থাকে। এরই ধারাবাহিকতায় 1999 সালে 29 অগাস্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়। 2009 সালের 1 জানুয়ারি প্রচলিত ব্যাংকিং ধারার পরিবর্তন করে সম্পূর্ণ শরিয়া ভিত্তিক কার্যক্রম চালু করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। মাত্র 100 কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করে 2008 সালে শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির 9টি আঞ্চলিক কার্যালয় সহ সারা দেশে 206টি শাখা, 177টি উপশাখা, 246টি এটিএম বুথ, 108টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, 28টি কালেকশন বুথ এবং দেশ জুড়ে বিস্তৃত শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এরপর ধীরে ধীরে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ভুয়া ঋণ নিয়ে বিদেশে পাচার করে এস আলম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো। 60,272 কোটি টাকা ঋণের মধ্যে 56% অর্থাৎ 33,791 কোটি টাকা ভুয়া ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। এস আলম গ্রুপের এমন লাগামহীন দুর্নীতির কারণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ক্লাসিফাইড ঋণের পরিমাণ দাঁড়ায় 12,948 কোটি টাকা। 5 অগাস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর এস আলম গ্রুপ ও ইসলামী ব্যাংকগুলোর এমন অনিয়মের চিত্র প্রকাশ্যে এলে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসির সকল গ্রাহকের মাঝে চরম উৎকণ্ঠা ও অনাস্থার সৃষ্টি হয়। গ্রাহকের আমানতের সুরক্ষার কথা চিন্তা করে এবং ব্যাংকটিকে দেউলিয়ার হাত থেকে রক্ষা করতে বাংলাদেশ ব্যাংক বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক ব্যাংকার মোহাম্মদ আব্দুল মান্নানকে চেয়ারম্যান করে একটি নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেয়। পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নানের দক্ষতা, অভিজ্ঞতা ও বিচক্ষণতায় ইতিমধ্যে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি। গ্রাহকের আস্থা ও বিশ্বাসী হচ্ছে একটি ব্যাংকের অর্থনৈতিক ভিত্তির মূল শক্তি। তাই ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসির সংকট উত্তরণে গ্রাহকের আস্থা, বিশ্বাস ও ধৈর্যকে পুঁজি করে দৃঢ় প্রত্যয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম। বর্তমান পরিচালনা পর্ষদের দক্ষ নেতৃত্ব ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবারও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি তার হারানো গৌরব ও সুনাম পুনরুদ্ধার করবে, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক,
দেখে এলাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র। চলে যাই সরাসরি আলোচনায়। আবার আলোচনায় ফিরে এলাম এবং আলোচনায় আসলে অনেক কিছু নিয়ে জানার আছে, তবে তার আগে জানতে চাই যে 5 আগস্টের পরে একটা বাংলাদেশের বড় পরিবর্তন এসেছে, পট পরিবর্তন এসেছে রাজনীতিতে, এবং রাজনৈতিক রোষানলেই হোক বা রাজনৈতিক নানান প্রেক্ষাপটের কারণেই হোক না কেন, আমাদের বাংলাদেশের অর্থনীতিতে একটা চরম মন্দা বিরাজ করছে এবং এর প্রভাব ব্যাংকিং খাতেও এসে পড়েছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশে কেন এই পরিস্থিতি তৈরি হলো? রাজনৈতিক পট পরিবর্তন হলেই কেন এরকম দুর্দশার দিন আমাদের সামনে আসে? না, এটা রাজনৈতিক পরিবর্তনের কারণেই দুর্দশার সৃষ্টি হয়নি, বরং বলতে হবে যে 5ই আগস্ট আমাদের দেশে যে পট পরিবর্তন ঘটেছে তার মানে হচ্ছে একটা সকল ক্ষেত্রে একটা দুর্বৃত্তায়ন, নাশকতা এবং ধ্বংস, এই ধরনের একটা পরিবেশ বিরাজ করেছে এবং সেখান থেকে বেরিয়ে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে 5ই আগস্টের মাধ্যমে। বিশেষ করে আপনি যদি ব্যাংকিংয়ের অবস্থা বলেন, ব্যাংকিং সেক্টরে কি পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে, কি পরিমাণ লুটপাট হয়েছে, তার চিত্র ক্রমশ এখন গ্র্যাজুয়ালি পর্যায়ক্রমিকভাবে এগুলো আমাদের সামনে যতই আসছে ততই আমরা ভয় পাচ্ছি, আমরা শঙ্কিত হচ্ছি এবং আমরা শঙ্কিত হওয়ার পাশাপাশি এই অবস্থাটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা পদক্ষেপ নেওয়ার সুযোগ পাচ্ছি। আমরা যদি ডায়াগনোসিস করতে না পারি তাহলে আমরা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো না। আমি দেশে এবং বিদেশে সব ধরনের ব্যাংকিং দেখার সুযোগ হয়েছে, কোথাও এই ধরনের দুর্বৃত্তায়ন ঘটেনি এবং এটা শুধুমাত্র কিছু সংখ্যক আপনার গিয়ে ব্যবসায়িক দুর্বৃত্ত নয়, সেখানে রাষ্ট্রের, সরকারের কিংবা এজেন্সির কিংবা রেগুলেটরি সংস্থার সকলের প্রশ্রয় এবং পৃষ্ঠপোষকতায় এই ধরনের লুটপাটের ঘটনা এখান থেকে তো আমাদের উত্তরণ করতে হবে যে সেখানে উন্নয়নের নামে যা কিছু বলা হয়েছে এগুলো আসলে লুটপাট তন্ত্র ছিল। এখানে দুর্নীতি, সর্বগ্রাসী দুর্নীতির কবলে বাংলাদেশ আক্রান্ত হয়েছিল এবং এর ফলে বাংলাদেশ একটা সংকটের কবলে পতিত হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে জনগণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছে, অভ্যুত্থানের মাধ্যমে এবং বিপ্লবের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করেছে, প্রতিষ্ঠা করার পর আমরা আমাদের সামনের প্রতিদিনই সংকটগুলো, সমস্যাগুলো ভেসে উঠছে এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য আমাদের কোথাও সংস্কারে হাত দিতে হচ্ছে। এটাই আমার প্রশ্ন, যে এই যে অর্থনৈতিক মন্দা বিরাজ করছে, এখান থেকে বাংলাদেশের উত্তরণের পথ আসলে কি? জি, এটা যেহেতু আমরা বুঝতে পেরেছি যে কি কারণে এই সমস্যাটা হয়েছে, এ সম্পর্কে আমি আমার বক্তব্যে কিছুটা ইঙ্গিত দিয়েছি। সেটা হলো আপনার ব্যাংকিং খাতের কথা যদি আপনি ধরেন, ব্যাংকিং খাতে কোনো সুশাসন ছিল না। ব্যাংকগুলোকে কিছু সংখ্যক অলিগার্কের হাতে, আপনার 2011 সালে যখন নাকি 2% না হলে বোর্ডের শেয়ার হোল্ডার হওয়া যাবে না, এই ধরনের একটা পলিসি করা হলো। এই যে বোর্ডগুলো গঠিত হয়েছিল যাদেরকে নিয়ে, তারা নিজেদের মধ্যে পারস্পরিক যোগ সাজসে বিভিন্ন ব্যাংকের মধ্যে তারা গিয়ে লুটের রাজত্ব কায়েম করেছেন। এক ব্যাংকের চেয়ারম্যান আরেক ব্যাংক থেকে বিনিয়োগ সুবিধা নিয়েছেন, আবার সেই ব্যাংকের চেয়ারম্যানকে এখান থেকে বিনিয়োগ দিয়েছেন এবং এই বিনিয়োগের আবার যেটা সুদ বা প্রফিট যেটাই হোক না কেন সেগুলো আবার মাফ করে দিয়েছে। এই জিনিসগুলো গত কয়েক মাসে এটা উদ্ঘাটিত হয়েছে। উদ্ঘাটনের পরে সরকার এখন দেখছেন, বাংলাদেশ ব্যাংক দেখছে কিভাবে এই সংকটাপন্ন বা আপনার অসুবিধায় পড়া ব্যাংকগুলোকে কিভাবে পুনরুদ্ধার করা যায়। এই জন্য নতুন আইন প্রণয়ন করা হয়েছে, নতুন করে মূলধন দিয়ে এই ব্যাংকগুলোকে আবার দাঁড় করানো যায়, ডিপোজিটরদের স্বার্থ সংরক্ষণ করা যায় এবং সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়ে গেছে, গত কয়েক মাসে এই ব্যাংকগুলো কোনো বিনিয়োগ করতে পারেনি। এই ব্যাংকগুলোর যে পটেনশিয়ালিটি বিনিয়োগ করার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মতো ব্যাংক কিংবা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতো ব্যাংক, এইগুলো শত শত ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে, সেখানে শুধুমাত্র ডিপোজিট নেওয়া হয়েছে, কিন্তু সেখানে কিন্তু বর্তমানে কোনো বিনিয়োগ কার্যক্রম নেই। এর ফলে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থাটা কিন্তু বর্তমান সরকারের সৃষ্ট নয়, বরং এগুলো সব কিছুই একসাথে সামাল দিতে হচ্ছে বর্তমান সরকারকে কিংবা বর্তমান যে বাংলাদেশ ব্যাংকে। হ্যাঁ, অতীতের সমস্ত দুষ্কর্মের দায় ভাগ এসে চেপেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। আমরা একটু অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু আপনি বলেই ফেললেন, অন্তর্বর্তীকালীন সরকারের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে 5ই আগস্টের পরে সরকার দায়িত্ব যখন গ্রহণ করেছে, পরবর্তী সময়ে অনেক সংস্কার কমিশন হচ্ছে, নানান খাতের সংস্কার কমিশন গঠন হলেও একমাত্র ব্যাংকিং খাতই বাকি আছে। কেন ব্যাংকিং খাতের সংস্কারটাকে তারা জরুরি মনে করছেন না? আপনার কি মনে হয়? বাংলাদেশের ব্যাংকিং খাতকে পুনর্গঠনের জন্য, পুনর্বিন্যাসের জন্য
একাধিক টাস্ক কমিটি করা হয়েছে এবং সেই টাস্ক কমিটিগুলো অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছেন এবং সেখানে যে কাজটি গত 54 বছরে হয়নি সেই ধরনের কিছু পদক্ষেপ এই আপনার ব্যাংকিং খাতের সংস্কারের ব্যাপারে নেওয়া হচ্ছে। যেমন একটা বড় সংস্কার হচ্ছে, বাংলাদেশ ব্যাংক হচ্ছে দুনিয়ার সব দেশে সেন্ট্রাল ব্যাংক একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে ভূমিকা পালন করে, সরকারের দ্বারা নিয়ন্ত্রিত কোনো সংস্থা হিসেবে নয়। কিন্তু আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংকে যখন অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ করে রাখা হয় এবং তখন অর্থমন্ত্রীর পক্ষে বলা সম্ভব হয় যে আমি রাজনৈতিক কারণে এতগুলো ব্যাংক আমি খোলার অনুমতি দিচ্ছি, যেটা এই অর্থমন্ত্রীর বলার কথা নয়, বরং এটা নিরূপিত হওয়া দরকার সেন্ট্রাল ব্যাংকের দ্বারা। এই জায়গার মধ্যে কিন্তু বাধা আসতেছে। সেন্ট্রাল ব্যাংকে অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থতা থেকে মুক্ত করার জন্য, সেন্ট্রাল ব্যাংকের কাঠামোগত শক্তি সৃষ্টি করার জন্য কিন্তু আপনার হচ্ছে এবং আইন হচ্ছে। আমি মনে করি সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্টলি যাতে ভূমিকা পালন করতে পারে সেই ধরনের একটা কার্যক্রম নেওয়া হয়েছে। এই রেজুলেশন অ্যাক্টের মাধ্যমে সেন্ট্রাল ব্যাংকে ক্ষমতা দেওয়া হয়েছে যে আগে ব্যাংক যত দুর্বল হোক না কেন, এই দুর্বল ব্যাংকের ব্যাপারে সেন্ট্রাল ব্যাংকের কোনো কথা বলার সুযোগ ছিল না। এখানটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবার নজরে আসে যে বেসরকারি ব্যাংকগুলোর দেখভাল করার দায়িত্ব থাকে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, এবং মাঝে মাঝে কেন্দ্রীয় ব্যাংক নানান রকম জোন ক্রিয়েট করে, অর্থাৎ রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন, এরকম জোনে ভাগ করে করে সবল ব্যাংক এবং দুর্বল ব্যাংকের একটা তালিকা প্রকাশ করে। এই যে তালিকা প্রকাশ করা হয়, এতে করে দুর্বল ব্যাংকগুলোর প্রতি গ্রাহকদের অনাস্থা তৈরি হয় কিনা, মানে আপনি আসলে কি মনে করছেন? আপনি খুব ইন্টারেস্টিং প্রশ্ন তুলেছেন। প্রথম কথা হলো যে একই সাগরে বা একই নদীতে দুই ধরনের রাজত্ব চলছে। এখানে ব্যাংক হচ্ছে সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক, দুটা ভাগ করে বেসরকারি ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক আর সরকারি ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করবে অর্থ মন্ত্রণালয়। এটা একটা ভুল ব্যবস্থা, এখান থেকে বেরোতে হবে। প্রথমত আমি বললাম যে বাংলাদেশ ব্যাংকে নিরঙ্কুশ কর্তৃত্ব দিতে হবে। বাংলাদেশের এন্টায়ার ব্যাংকিং সিস্টেম অর্থ মন্ত্রণালয়ের অধীনে নয়, বরং সেন্ট্রাল ব্যাংকের অধীনে এর কার্যক্রম চলবে। না হলে এই যে দীর্ঘদিন পর্যন্ত সরকারি ব্যাংকগুলোর যে আপনার আর্থিক খারাপ অবস্থা, তাদের যে আপনার অনাদায়ী পাওনার যে অবস্থা, এগুলো পরিবর্তন হবে না। জনগণের সম্পদ সেখানে সুরক্ষা দেওয়া এবং এই ব্যাংকগুলোকে জনগণের কল্যাণের জন্য ব্যবহার করা, সেই জন্য আমাদের দুই জায়গাতে একই ধরনের পদ্ধতি হওয়া দরকার। এরপরে আসতেছে দুর্বল এবং সবল ব্যাংকের কথা। দেখুন, দুর্বল এবং সবল ব্যাংক এই কথাটা যদি আপনি ইন্টারেস্টিংলি 80-র দশকের আগ পর্যন্ত ছিল শুধু সরকারি খাতে 8টি ব্যাংক ছিল। 80-র দশক থেকে বেসরকারি খাতে ব্যাংক এসছে। এই সময়ের মধ্যে 80-র দশক থেকে মনে করেন যে গত প্রায় 40 বছর, 45 বছর, এই 45 বছরের মধ্যে আপনি দেখাইতে পারবেন না অমুক ব্যাংকটি সবসময় শক্তিশালী ব্যাংক ছিল। বাংলাদেশের যেই ব্যাংকটিকে হয়তো আপনি সবচেয়ে শক্তিশালী ব্যাংক মনে করছেন, আমি দেখাতে পারবো 2 দশক আগে কিংবা 1 দশক আগে এটি একটা দুর্বল ব্যাংক ছিল। যদি দুর্বল বলতে চান, কোট আনকোট। ব্যাংকিং খাতে দুর্বলতা এবং সবলতা আসবে। যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আমি ওই ব্যাংকের এমডি ছিলাম 3 টার্ম, 3 মেয়াদে আমি এমডি ছিলাম। আমি যখন 2017 সালে জানুয়ারি মাসে যখন আমাকে বাধ্য হয়ে দায়িত্ব ছাড়তে হয়, তখন আমার 23,000 কোটি টাকার আপনার উদ্বৃত্ত ছিল, মূলধন ছিল, উদ্বৃত্ত ডিপোজিট ছিল, আমার হাতে অতিরিক্ত তারল্য ছিল, উদ্বৃত্ত তারল্য ছিল। এখন সেই ব্যাংকটা তারল্যের ঘাটতিতে আছে। তো এটা তো এই ব্যাংকের ইনহেরেন্ট কোনো দুর্বলতার কারণে হয়নি। তারপরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইনহেরেন্ট দুর্বলতার কারণে এই অবস্থার মধ্যে পড়েনি। তেমনিভাবে আরও অন্যান্য ব্যাংকের কথা বলা যায়, এই ব্যাংকগুলোকে লুট করার সুযোগ করে দেওয়া হয়েছে, এই ব্যাংকগুলোকে দুর্বল করতে সাহায্য করা হয়েছে। এবং এই যে সাহায্য করা হয়েছে, আজকে যখন এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর যে সুযোগ সৃষ্টি হয়েছে, নতুন পরিচালনা বোর্ডগুলো এই ব্যাংক এখন দেখভাল করছেন এবং সেখানে সুশাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আপনার যে ব্যাংকটি আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সেই ব্যাংকে আপনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই ব্যাংকটি কিন্তু দুর্বল ব্যাংকের তালিকায় আছে। সেই ব্যাংকটিতে দায়িত্ব গ্রহণের পরে ব্যাংকের বর্তমান অবস্থা কি, সেটা যদি একটু আমাদের দর্শকদের জানাতেন। আমি যে ব্যাংকের বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি, এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাইফুল আলম মাসুদ ভাই আলম। তো কাজেই বুঝতে পারছেন যে আমি কী ধরনের প্রতিষ্ঠানে বর্তমানে দায়িত্ব পালন করছি। এই প্রতিষ্ঠানটি সম্পর্কে আমি এটুকু বলতে চাই, এই প্রতিষ্ঠানে যে ক্ষতি করা হয়েছে, সেই ক্ষতির দিকে যাওয়ার আগে আমি বলতে চাই যে ক্ষতি তো হয়েছে,
কিন্তু আমাদেরকে সেখানে বসানো হয়েছে এই ব্যাংকটাকে পুনরুদ্ধার করার জন্য। আমরা গত 8 মাসে, আপনি জানলে খুশি হবেন, এটা অনেকের জন্য বিস্ময়করও বটে যে মাত্র 8 মাসে আমরা 8.5 লক্ষ নতুন ডিপোজিট অ্যাকাউন্ট খুলেছি। আমরা এই 8 মাসের মধ্যে আমরা 2,500 কোটি টাকা অনাদায়ী পাওনা আদায় করেছি, যে টাকাগুলো একেবারেই চলে গেছে বলে মনে করা হয়েছিল। আমরা এই সময়ের মধ্যে আমাদের ডিপোজিটর 8.5 লক্ষ নতুন ডিপোজিটর আমাদের ব্যাংকে যারা এসছেন, তারা আমাদের এখানে 3,500 কোটি টাকা নতুন ডিপোজিট জমা রেখেছেন। এতে করে আপনি বুঝতে পারছেন একটি ব্যাংক, এটা যতই দুর্বল বলা হোক না কেন, এটা ঘুরে দাঁড়ানোর সব ধরনের এলিমেন্টস এর মধ্যে, উপাদান এর মধ্যে মজুদ আছে। এবং একটা সুশাসন প্রতিষ্ঠা করেছি আমরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। এই সময়ের মধ্যে আমাদের ব্যাংকের প্রায় 60% কর্মকর্তা কর্মচারীকে আমরা প্রশিক্ষণের আওতায় এনেছি, তাদেরকে মোটিভেট করেছি। বরং আমি বলবো একদিকে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। বাংলাদেশের ব্যাংকিং খাতে কী ঘটেছে সেগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার ফলে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। আবার তারা সেই শঙ্কা থেকে বেরিয়ে এসে আমাদের সাথে আবার লেনদেনও করছেন, যার ফলে আমরা যে অবস্থায় শুরু করেছিলাম, প্রতিদিন আমাদের যে আপনার ইনফ্লো এবং আউটফ্লো, যে পরিমাণ টাকা ডিপোজিট হচ্ছিল এবং যে পরিমাণ টাকা উত্তোলন হচ্ছিল, সেটাতে গ্যাপ ছিল প্রায় 200 কোটি টাকা প্রথম দিকে। সেটা কমে এখন আমরা সমান সমান হয়ে গেছি। অর্থাৎ যে পরিমাণ ডিপোজিট হয় সেই পরিমাণ টাকা, সেই পরিমাণ টাকা আবার জমা হয়, যে পরিমাণ টাকা উত্তোলন হয় তা প্রায় ওই পরিমাণ সেখানে জমা হচ্ছে। যার ফলে আমরা কিন্তু লেনদেনের ক্ষেত্রে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় চলে এসেছি। এবং আমরা আশা করছি বাই জুন মাসের মধ্যেই আমাদের আরেকটু বেটার অবস্থায় আমরা অনেক সুখবর আমরা আমাদের ডিপোজিটরদেরকে শোনাতে পারবো। এবার একটু জানতে চাই, আপনি যখন দায়িত্ব গ্রহণ করেছেন তখন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির আসলে ক্লাসিফাইড ঋণের হার কেমন ছিল, বর্তমানে এটি কেমন, এবং সেটাকে আসলে রিকভারি করার জন্য আপনাদের কি কি পদক্ষেপ আপনারা? প্রথম কথা হলো, আমরা এসে দেখলাম যে সমস্ত অ্যাকাউন্ট ক্লাসিফাইড হওয়ার কথা সেগুলোকে আদৌ ক্লাসিফাই করাই হয়নি। হ্যাঁ, তাদের সাথে বিশেষ ধরনের খাতির ভিত্তিতে মানে ক্লাসিফাইয়েবল যে সমস্ত অ্যাকাউন্ট আছে সেগুলোকে কিন্তু ক্লাসিফাই করে দেখানো হয়নি। আমরা বরং দায়িত্ব নেওয়ার পরে বলেছি যে অ্যাকাউন্ট আজকে ক্লাসিফাই হওয়ার কথা সেটা একদিন পরে করা যাবে না, আজকেই করতে হবে। এইভাবে করার ফলে আমরা মোটামুটিভাবে আমাদের ব্যাংকের প্রকৃত চিত্র আমাদের চোখের সামনে চলে এসেছে। আমরা এখন বুঝতে পারছি যে কী পরিমাণ ক্ষতি, কী পরিমাণ আপনার ক্ষত আমাদের ব্যাংকে সৃষ্টি করা হয়েছে। সেই ক্ষত এবং ক্ষতিটা আমরা এখন পুরোপুরিভাবে জানি, এবং সেই জানার ভিত্তিতে আমি আপনার মাধ্যমে আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই। আমাদের কিছুটা সুনাম আপনি জানেন, এই দেশের ব্যাংকিং ব্যবস্থায় আমাদের কিছু আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি, এই দেশের আর্থিক উন্নয়নে ভূমিকা পালন করেছি। সেই অভিজ্ঞতার আলোকে আমি দাবি করি, দৃঢ়তার সাথে বলি যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আমি তো একটু আগেই বললাম যে আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং সামনের দিকে প্রতিদিনই আমরা আমাদের গ্রাহকদেরকে সুসংবাদ শোনাতে পারবো, এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কোনো অস্তিত্বের সংকট নেই। বর্তমানে মোবাইল ব্যাংকিং অ্যাপসের ব্যবহার খুবই জনপ্রিয়। মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের কারণে ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং খাতের উপরে কোনো প্রভাব পড়ছে কি না? আমি তেমনটা মনে করি না। যতগুলো আপনার গিয়ে মানে সায়েন্টিফিক ডিভাইস যত রকমের হতে পারে, আপনি মোবাইল ফোন ব্যবহার করছেন, আমি মোবাইল ফোন ব্যবহার করছি, এর ফলে কমিউনিকেশন বাড়ছে, যোগাযোগ সম্প্রসারিত হচ্ছে, এটা সুযোগ। ব্যাংকিং খাতেও আমরা দেখছি যে অনলাইন বিভিন্ন ধরনের যে মাধ্যম বা ডিভাইস যেগুলো আছে, এগুলো যেই ব্যাংক যত বেশি ব্যবহার করতে পারছে তারা তত বেশি সুবিধাজনক অবস্থায় আছে। আমি এটাকে ক্ষতিকর মনে করি না, তবে প্রত্যেকটা বিষয়েই সেখানে নিয়ন্ত্রণটা এমনভাবে থাকতে হবে যাতে এটা কোনো ভিন্ন খাতে যাতে নাকি এটা প্রবাহিত হতে না পারে। আমি এটা পজিটিভ ওয়েতে দেখি। সব দেশেই কিছু আপনার যে ঝুঁকি থাকে, আমি আমেরিকাতে অনেকগুলো বছর সেখানে কাটিয়েছি, সেখানে প্রতিনিয়ত আমি দেখেছি যে ব্যাংকিং খাতে তাদেরকে প্রতিদিন যে পরিমাণ ঝুঁকি বহন করতে হয় হ্যাকিংয়ের ব্যাপারে, বা একজনের টাকা আরেকজন তুলে নিয়ে যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে, বাংলাদেশে কিন্তু সেই তুলনায় কম হয়। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম বরং আমি বলবো যে আমেরিকার ব্যাংকিং সিস্টেমের চাইতে বাংলাদেশের ব্যাংকিং গ্রাহকগণ অনেকটা নিরাপত্তার মধ্যে আছে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী হচ্ছে প্রবাসী বাঙালিরা, এবং তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাবও তারা রাখছে। আসলে একজন অভিজ্ঞ ব্যাংকিং কর্মকর্তা হিসেবে, ব্যাংকার হিসেবে আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশের শতকরা কত ভাগ রেমিটেন্স বৈধভাবে প্রবেশ করে, এবং আপনার ব্যাংকে আসলে এর হার কেমন? আমি 1995 সাল থেকে রেমিটেন্স নিয়ে কাজ করেছি, এবং আমি রেমিটেন্স
যোদ্ধাদের একজন বন্ধু হিসেবে পরিচিত এবং আমাকে বাংলাদেশে জাতীয়ভাবে রেমিটেন্স অ্যাম্বাসাডর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বাংলাদেশে ব্যাংকিং খাতে রেমিটেন্সকে প্রবাহিত করার ব্যাপারে আমার যে ভূমিকা সেই কারণে আমি সেই আলোকে এবং আমি প্রায় 5 বছর মধ্যপ্রাচ্যের 6টা দেশে ইসলামী ব্যাংকের রেমিটেন্স মার্কেটিংয়ের দায়িত্বে ছিলাম। আমি দেশে ফেরার পরে রেমিটেন্স নিয়ে আমি আমার ব্যাংকে যেমন কাজ করেছি সব কয়টা মানে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে আমি রামরুকে আপনি জানেন রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি রিসার্চ মুভমেন্ট, আমরা একসাথে 2000 সাল থেকে কাজ করেছি। করে বাংলাদেশে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিমানবন্দরগুলিতে প্রবাসী সেবা ডেস্ক চালু করা, এই ধরনের অনেকগুলো ব্যবস্থা গ্রহণের ব্যাপারে কিন্তু আমরা লিড করেছি, আমরা পায়োনিয়ার রোল প্লে করেছি। এবং বাংলাদেশের রেমিটেন্স যাতে ব্যাংকিং খাতে আসে সেটার জন্য আমি পরবর্তীকালেও ভূমিকা পালন করেছি। সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে বাংলাদেশে আগের তুলনায় ব্যাংকিং খাতে রেমিটেন্স প্রবাহ বেড়েছে, হুন্ডি আগের চাইতে অনেকটা নিরস্ত হয়েছে। আমরা 5ই আগস্টের পরে যে চ্যালেঞ্জটা দেখছি, এইখান থেকে যে সমস্ত লোক মনে করেন যে আগে অবৈধভাবে টাকা পয়সা কামাই করেছেন, সেই টাকাগুলো তারা এখন কিভাবে বিদেশে পাঠাবে, এই জন্য তারা এখানে পেমেন্ট দিচ্ছে এবং বাংলাদেশের বাইরে থেকে তারা ফরেন কারেন্সি সংগ্রহ করছে। এই ধরনের কিছু তথ্য, এই ধরনের কিছু ইনফরমেশন, ইঙ্গিত, ইশারা আমার কাছে আসে। 1972 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই কিন্তু আপনার তখনকার দিনে 500 টাকার নোট এগুলো সরকার বাজেয়াপ্ত করেছিলেন। বাজেয়াপ্ত করার ফলে অবৈধ টাকা যারা লুকিয়ে রেখেছিল তাদের পক্ষে কিন্তু সেই টাকাগুলো বাজেয়াপ্ত হয়ে যাওয়ার মতো এগুলো কাজে লাগাতে পারেনি। বাংলাদেশে যারা বিভিন্ন অবৈধ টাকার মালিক হয়েছে এগুলো বড় নোট, 1000 টাকা, 500 টাকার নোট। তো সেই অবস্থায় প্রথম পর্যায়ে যদি এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হতো, এটার অন্য সমস্যা আছে, কিন্তু উদ্যোগ নেওয়া হলে হয়তো এটাকে কিছুটা নিরস্ত করা যেত। এরপরে হচ্ছে প্রচারণা তো জনগণের মধ্যে এটা কন্টিনিউয়াস প্রসেস। প্রবাসী গ্রাহকদের মধ্যে আপনাকে তাদেরকে সচেতন করতে হবে, সেই সচেতনতার লক্ষণ আমরা দেখেছি। ওই 5ই আগস্টের পরে কিন্তু রেমিটেন্স প্রবাহ বেড়েছে। বাড়ার একটা কারণ হলো যে লোকেরা ফিল করছেন যে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রায় 1.5 কোটি বাংলাদেশি বর্তমানে প্রবাসে বাস করছেন এবং তারা বাংলাদেশেরটা খান না, তারা বরং আমাদের দেশে না খেয়ে বাইরে খেয়ে আমাদের কিন্তু আমদানি সাশ্রয় একটা ভূমিকা পালন করছেন। এই কারণে আমি বলবো তাদের অর্থনীতিতে $1 যদি তারা পাঠান তাহলে তাদের ভূমিকা হচ্ছে অন্তত $1.25 সমান। অর্থাৎ 100 টাকা পাঠালে আমি বলবো যে 130 টাকার সমান তারা বেনিফিট বাংলাদেশের ইকোনমির জন্য দিচ্ছেন এবং আমাদের আমদানি বিল পরিশোধের ক্ষেত্রে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি এই ক্ষেত্রে মনে করি যে প্রবাসীদেরকে বিভিন্নভাবে ইনসেন্টিভ দেওয়া, তাদেরকে সম্মানিত বোধ করতে দেওয়া। আরেকটা হলো যে ব্যাংকগুলোতে, প্রতিটি ব্যাংক, সরকারকে যদি আপনি সব দায়িত্ব দিয়ে দেন তাহলে জনগণ কি করবে? সরকারের কাজ হচ্ছে এমনভাবে পলিসি তৈরি করা জনগণের জন্য যাতে নাকি জনগণের শিল্প বাণিজ্য সব কিছু সুন্দরভাবে চলতে পারে। কিন্তু আমাদের এখানে দেখা যায় আমরা সব কাজ করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করি। এটা না করে আমাদের ব্যাংকগুলো, 61টা ব্যাংক আছে, এই 61টা ব্যাংকের দায়িত্ব হচ্ছে তারা রেমিটেন্স থেকে অনেক কিছু আর্ন করেন। এই ব্যাংকগুলো ডিপোজিট অনেকটা প্রবাসীদের ডিপোজিটের উপর নির্ভরশীল। এই অবস্থায় তাদের দায় এবং দায়িত্ব হচ্ছে প্রবাসীদেররা যে এই সমস্ত দেশে থাকেন সেখানে তারা তাদের প্রতিনিধি পাঠিয়ে প্রবাসী গ্রাহকদেরকে সচেতন করবেন যাতে হুন্ডির পরিবর্তে তারা ব্যাংকিং চ্যানেলের টাকা আনেন। আমরা আশা করি যে এই যে সংকটগুলো আছে সংকটগুলোর সমাধান হবে এবং আমরা সত্যিকার অর্থে একদিন আমাদের স্বপ্নের যে বাংলাদেশ সম্ভাবনা আছে আমাদের সেটা বাস্তবায়ন করতে পারব। আমরা ধ্বংস হয়ে যাওয়ার জাতি নই, বারবার আমরা রেজিলিয়েন্ট হয়েছি। একটা বাসটা যেমন নুয়ে পড়ে আবার সোজা হয়ে যায়। আমরা তো সুকান্তর সেই কথাটা বলেই হয়তো আজকে আবার আমাদের আলোচনা শেষ করতে পারি, জ্বলে পুড়ে মরে ছারখার তো মাথা নোয়াবার নয়। মিস্টার মান্নান, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি এবং বিশ্বাস করি যে এই আলোচনা আসলে এখানেই থেমে যাবে না, এটি সুদূর প্রসারে একটি ভূমিকাও রাখবে। আমরা খুবই আশাবাদী যে আগামী দিনগুলো আপনাদের জন্য সুন্দর হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, সময়ের আলো সত্য প্রকাশে আপোষহীন এবং সেই সত্যের হাত ধরে আজ আমাদের বিশ্বাস যে আজ যে আলোচনা আমরা করেছি সেখান থেকে অনেক চ্যালেঞ্জ যেমন আমরা খুঁজে পেয়েছি, সেই সাথে চ্যালেঞ্জ মোকাবেলার পথও আমরা খুঁজে নেব আপনাদের সকলের সহযোগিতায়। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো বিষয় নিয়ে, আপনাদের প্রিয় আয়োজন নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির নতুন পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন চ্যানেল আয়ের সাথেই।